আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, ত্রাণের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল। জানিয়ে দিব, গাজায় রমজানেও ফেরে না সুদিন। এরপর রয়েছে, যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারী ফিলিস্তিনি শিক্ষার্থীকে গ্রেপ্তার। সর্বশেষ থাকছে, গাজায় ইসরায়েলের বিদ্যুৎ সরবরাহ বন্ধের প্রভাব কি হতে পারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ত্রাণের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল। গাজায় বন্দী বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে বাধ্য করতে এবার সেখানে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। কাতারের রাজধানী দোহায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর আগে এই নির্দেশ দিল ইসরায়েল সরকার। গতকাল রোববার ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন এ ঘোষণা দেন। এক সপ্তাহ আগে ইসরায়েল গাজায় সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছে। গাজায় 20 লাখের বেশি মানুষ বসবাস করেন। গতকাল এক ভিডিও বার্তায় কোহেন বলেন, জিম্মিদের ফিরিয়ে আনতে এবং যুদ্ধ শেষে গাজায় আর একদিনও যেন হামাসের অস্তিত্ব না থাকে তা নিশ্চিত করতে আমাদের হাতে যা কিছু আছে তার সবই আমরা ব্যবহার করব। বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হলে শুরুতেই গাজায় পানি বিশুদ্ধকরণ ব্যবস্থায় প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। গাজার বাসিন্দাদের বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েল সরকার বলেছে, তারা গাজায় পানি সরবরাহ বন্ধ করে দেওয়ার বিষয়টিও উড়িয়ে দিচ্ছে না। বিবৃতিতে কোহেন আরও বলেন, আমি এইমাত্র গাজা উপত্যকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার নির্দেশে সই করেছি। যুদ্ধের শুরুতে ইসরায়েল গাজায় প্রধান বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিয়েছে। আজ সোমবার কাতারে গাজা যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। গাজায় ভঙ্গুর এক যুদ্ধবিরতির প্রথম ধাপ 1 মার্চ শেষ হয়েছে। দ্বিতীয় ধাপের বিষয়ে কোনো আলোচনা এখনো হয়নি। ইসরায়েল চাইছে হামাস তাদের যুদ্ধবিরতির প্রথম ধাপের সময় বাড়ানোর প্রস্তাবে রাজি হোক। তবে হামাস যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করতে চাইছে। যুক্তরাষ্ট্রের উদ্যোগে এই যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে বাকি জিম্মিদের মুক্তি, গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করে নেওয়া এবং স্থায়ীভাবে যুদ্ধ অবসানের কথা বলা আছে। ইসরায়েল গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ করে দেওয়ার পর হামাস বলেছিল, এর প্রভাব গাজায় থাকা জিম্মিদের ওপরও পড়বে। গতকাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার ঘোষণার পর গাজার স্বাধীনতাকামী সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, তারা নিজেদের অবস্থানে কোনো ধরনের পরিবর্তন না করেই মিশরের মধ্যস্থতাকারীদের সঙ্গে সর্বশেষ যুদ্ধবিরতি আলোচনা শেষ করেছে। গাজায় রমজানেও ফেরে না সুদিন। মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে আজানের ধ্বনি আর ভেসে আসে না। মসজিদগুলোই নেই। বোমার আঘাতে সবকিছু মিশে গেছে মাটির সঙ্গে। ফজরের আজান শুনে এখন আর রোজা শুরু করতে পারেন না ইসরা আবু কামার। মাগরিবের আজান কানে আসার পর মুখে তুলতে পারেন না ইফতার। ইসরার বাড়ি ফিলিস্তিনের গাজায়। পবিত্র রমজানের বহু স্মৃতি তার মনের গভীরে জমা। সেসব স্মৃতি এখন কাঁদায় তাকে, যেমনটা কাতর করে তোলে উপত্যকার সব মানুষকে। গত বছরের মতো এবারও রমজান তাদের জন্য উৎসবের আমেজ নিয়ে আসেনি। আসবেই বা কিভাবে? 15 মাস ধরে চলা ইসরায়েলের নির্মম হামলা গাজাবাসীর জীবন থেকে সব খুশি কেড়ে নিয়েছে। তবে গত রমজানের তুলনায় এবার গাজার 23 লাখ বাসিন্দা কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন। 1.5 মাস হলো যুদ্ধবিরতি চলছে। মুহুর্মুহু বোমার শব্দ এখন আর ভেসে আসে না। তাই তো প্রথম রমজানে একসঙ্গে ইফতার করেছেন রাফার একটি এলাকার বাসিন্দারা। রাস্তার ওপর বিশাল সেই জমায়েতে যোগ দিয়েছিলেন মধ্যবয়স্ক নারী ফাতিমা আবু হেলাল। কান্নাজড়িত কণ্ঠে তার একটি চাওয়া, আল্লাহ আমাদের ক্ষমা করুন, সবকিছু আগের মতো করে দিন। আগের দিনে গাজায় একসঙ্গে ইফতার করাটা আনন্দের বিষয় ছিল। রোজা ছিল উপত্যকার মানুষের জন্য উৎসব আয়োজন, মানুষে মিলে যাওয়ার এক উপলক্ষ। সন্ধ্যা হলেই ঘরবাড়ি ও সড়কগুলো আলোকিত হতো লণ্ঠন আর রং বেরঙের বাতিতে। প্রতিবেশীদের নিয়ে আয়োজন করা হতো হরেক পদের ইফতারির। রাত গড়িয়ে গেলেও রাস্তায় মানুষের আনাগোনা কমত না। পরিবার পরিজন নিয়ে তারাবিহর নামাজ আদায় করতে যেতেন মুরব্বীরা। টেলিভিশনে চলত রমজানের অনুষ্ঠান। রাস্তায় রাস্তায় শিশুরা খেলাধুলা করত, ধর্মীয় গান গেয়ে মাতিয়ে রাখত পাড়া। এবার সেই শিশুদের অনেকেই নেই। বহু মানুষ হারিয়েছেন বাবা, মা, ভাই, বোন, কোলের সন্তান। ইসরায়েলের হামলা এখন পর্যন্ত গাজায় 48,000-এর বেশি ফিলিস্তিনির প্রাণ কেড়েছে। হারিয়ে যাওয়া কাছের মানুষগুলোর কথা দীর্ঘশ্বাস হয়ে ফেরে নগরীর বাসিন্দা ইসরা আবু কামারের কাছে। তিনি বলেন, এবারের রমজানে আমার ভালোবাসার মানুষগুলো আর নেই।
যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারী ফিলিস্তিনি শিক্ষার্থীকে গ্রেপ্তার। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক ফিলিস্তিনি শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছেন মার্কিন অভিবাসন কর্মকর্তারা। এই শিক্ষার্থী গত বছর বিশ্ববিদ্যালয়টিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্টুডেন্ট ওয়ার্কার্স অফ কলাম্বিয়া ইউনিয়ন গতকাল রোববার এই তথ্য দিয়েছে। ইউনিয়ন এক বিবৃতিতে বলেছে, গ্রেপ্তার শিক্ষার্থীর নাম মাহমুদ খলিল। তিনি বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের শিক্ষার্থী। তাকে গত শনিবার তার বিশ্ববিদ্যালয়ের বাসভবন থেকে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সদস্যরা গ্রেপ্তার করেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মাহমুদ খলিলের স্ত্রী আছে। তিনি মার্কিন নাগরিক এবং ৮ মাসের অন্তঃসত্ত্বা। মাহমুদ খলিলের যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের গ্রিন কার্ড রয়েছে বলে ইউনিয়ন জানিয়েছে। মাহমুদ খলিলের গ্রেপ্তারের বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি প্রতিশ্রুতি পূরণের প্রথম প্রচেষ্টার একটা বলে মনে হচ্ছে। রিপাবলিকান ট্রাম্প গত ২০ জানুয়ারি দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে ফেরেন। ট্রাম্প অঙ্গীকার করেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে ফিলিস্তিনিপন্থী প্রতিবাদী আন্দোলনে জড়িত কিছু বিদেশি শিক্ষার্থীকে তিনি যুক্তরাষ্ট্র থেকে বের করে দেবেন। এই আন্দোলনকে তিনি ইহুদি বিদ্বেষী বলে অভিহিত করেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের গাজাভিত্তিক সংগঠন হামাস। জবাবে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। গাজায় ইসরায়েলি হামলায় সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। এর জেরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ফিলিস্তিনিপন্থী ও ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। কয়েক মাস ধরে এই বিক্ষোভ চলে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থী বিক্ষোভকারীদের পক্ষের প্রধান আলোচকদের একজন ছিলেন মাহমুদ খলিল। শিক্ষার্থী বিক্ষোভকারীদের মধ্যে কেউ কেউ গত বছর বিশ্ববিদ্যালয়ের আঙিনায় তাঁবু স্থাপন করেছিলেন। গাজায় ইসরায়েলের বিদ্যুৎ সরবরাহ বন্ধের প্রভাব কি হতে পারে? ইসরায়েল ঘোষণা দিয়েছে, তারা গাজা উপত্যকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এতে গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এটিকে জানুয়ারিতে সম্মত যুদ্ধবিরতির শর্তগুলো সংশোধনে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে চাপ দিতে ইসরায়েলের আরেকটি চেষ্টা বলে মনে করা হচ্ছে। যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ বাড়াতে এবং আরও বন্দীকে মুক্তি দিতে হামাসকে চাপ দিতে মার্চ মাসের শুরুর দিকে গাজায় মানবিক সহায়তা সরবরাহের ওপর অবরোধ আরোপ করে ইসরায়েলও। দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি এড়াতে তারা এমন পদক্ষেপ নিচ্ছে। দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি হলে গাজায় যুদ্ধের স্থায়ী অবসান হতে পারে। মানবিক সহায়তা সংস্থা, মানবাধিকার সংস্থা, ইসরায়েলের কিছু মিত্রদের সহ বিভিন্ন দেশ এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। ইসরায়েল বলেছে, তারা গাজায় যে বিদ্যুৎ সরবরাহ করে থাকে তার পুরোটাই বন্ধ করে দেবে। গত রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ইসরায়েলি জ্বালানি মন্ত্রী এলি কোহেন বলেন, তিনি তাৎক্ষণিকভাবে গাজা উপত্যকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। দোহায় আরেকটি যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার আগের দিন কোহেন বলেছিলেন, কথা তো যথেষ্ট হলো, এখন পদক্ষেপ নেওয়ার সময়। তবে ইসরায়েলি গণমাধ্যম বলছে, ঘোষণাটিকে যতটা নাটকীয় হিসেবে উপস্থাপন করা হয়েছে এটি সম্ভবত অতটা নয়। এমনিতেই গাজা অন্ধকারের মধ্যে আছে। টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলাকে কেন্দ্র করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। গত নভেম্বর মাসে গাজার মধ্যাঞ্চলীয় দেইর এল বালাহর কাছে একটি লবণাক্ত পানির পরিশোধন কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ সচল করা হয়েছিল। পরিশোধনাগারটি থেকে প্রায় ৬ লাখ মানুষের পানির ব্যবস্থা করা হয়ে থাকে। এসব মানুষের বেশিরভাগই গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বাস্তুচ্যুত বেসামরিক নাগরিক। এখন শোধনাগারটিকে সঞ্চিত বিদ্যুৎ, জেনারেটর এবং ইসরায়েলি গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস না হওয়া সৌর প্যানেলের অবশিষ্টাংশের ওপর নির্ভর করে চলতে হবে।